আজকে অনেক রোদ, তাই না? বের না হলেই ভালো হইতো। কেন? রোদ বলে কি আমরা বেরোবো না? সেটাও ঠিক। ওকে, দাঁড়াও। এনাফ সানস্ক্রিন, কই? এটা ইউজ করো। কই? ও, সানস্ক্রিন তো শেষ। চলো একটা কিনে নিয়ে আসি। চলো। গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে আমরা সবাই পছন্দ করি ঘর থেকে বের হতে, বিভিন্ন জায়গায় যেতে, এবং অ্যাজ বিকজ এখানে কোনো বৃষ্টি নেই, তেমন একটা ঠান্ডা নেই, সো বেড়ানোটা অনেকটা ইজিয়ার। কিন্তু গ্রীষ্মকালে যেটা আমাদের সবারই একটা ঝামেলা হয়, প্রচুর গরম, এবং এরকম যখন প্রচণ্ড সূর্য তাপ থাকে তখন আমাদের বের হতে কিছুটা অনীহা বোধ হয়। তার থেকে একটি বড় একটি প্রবলেম এখানে দাঁড় হয়ে থাকে, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে অথবা ইউভি। এই আলট্রাভায়োলেট রে এবং ইউভি আমাদের নানাভাবে ক্ষতি করতে পারে, এবং সেই ক্ষতিটা কীভাবে হয় সেটা আমরা দেখব কিছু সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে। প্রথমেই কিছু কথা বলে রাখি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। সো আমার এই যে কথাগুলোর মধ্যে অনেকগুলো স্টপ এসবগুলো থাকবে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মেনে নেবেন দয়া করে। আমি চেষ্টা করছি, বাট হোপফুলি সামনে আরও ভালো কিছু ভিডিও আপনাদের দিতে পারবো। বাট প্রথমে এই কথাগুলো একটু জানিয়ে রাখা দরকার, কারণ আপনারা হয়তো অনেকগুলো ইউটিউব ভিডিও দেখেন অথবা অনেকগুলো রিলস দেখেন যে এখানে খুব প্রফেশনাল জিনিসগুলো করে, বাট আমি ওরকম প্রফেশনাল না। সে কারণে আমি আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা তাহলে বুঝতে পারছেন আমি এখন ইউভি অথবা আলট্রাভায়োলেট রেজ নিয়েই কথা বলবো। ইউভি অথবা আলট্রাভায়োলেট রেজ এটা বেসিক্যালি সূর্যের কিরণ থেকে আসে। তিন টাইপের ইউভি ইউজুয়ালি দেখা যায়। একটা হচ্ছে ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি। ইউভিসি নিয়ে আমাদের তেমন একটা মাথা ব্যথা হওয়ার দরকার নেই, কারণ ইউভিসি ওজোন লেয়ার থেকে অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়। বাকি থাকে তাহলে কি ইউভিএ এবং ইউভিবি। ইউভিবি এটা বেশ মোটামুটি শর্ট ওয়েভলেন্থ অথবা তেমন একটা লম্বা ওয়েভলেন্থ এদের না, যার কারণে এরা আমাদের স্কিনের একদম যে উপর লেভেল যেটাকে বলা হয় আমরা এপিডার্মিস, অতটুকু পর্যন্তই তারা আটকে যায়। বেশিক্ষণ রোদে থাকলে যে সানবার্ন হয় অথবা কালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসে আমাদের ইউভি বি থেকে। ইউভি এ যেটা হচ্ছে অনেক লম্বা ওয়েভলেন্থের, এটা কিন্তু এপিডার্মিস ভেদ করে ডিপে চলে যায়, দ্যাট মিনস ডার্মিসে চলে যায়। হচ্ছে যে এইজিং এফেক্টগুলো তৈরি করে, যেমন ধরেন চামড়া কুঁচকে যাওয়া, রিঙ্কলস পড়ে যাওয়া, এইজিং স্পট পড়া। ইউভিএ এবং ইউভিবি যেটা ডিএনএটাকে ড্যামেজ করে, এবং ডিএনএটাকে যখন ড্যামেজ করে তখন অবভিয়াসলি এটা ক্যান্সারের একটা ফার্স্ট স্টেপ। বেসাল সেল কার্সিনোমা অথবা মেলানোমার মতো ক্যান্সার ক্রিয়েট হয়। তাছাড়া ইউভিএ আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। এরকম একটা মলিকুল তৈরি করে যেটা ডিএনএ যে রিপেয়ার মেকানিজম, এটা কিন্তু খুব বড়ভাবে এই মেকানিজমটাকে এফেক্ট করে, এবং যার কারণে ডিএনএটা রিপেয়ার হতে পারে না অথবা ডিএনএটা ভেঙে যায়। দেয়ারফর ইউভিএ এবং ইউভিবি দুটাই কিন্তু স্কিন ক্যান্সার প্রডিউস করার জন্য বড় একটা ফ্যাক্টর। স্কিন ক্যান্সারের রেট সবচেয়ে হাই এই অস্ট্রেলিয়াতে। আর তাছাড়া অস্ট্রেলিয়াতে ডেফিনেটলি অনেক বাঙালিরা আছেন। আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, কারণ অস্ট্রেলিয়াকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরলাম, কারণ এখানেই সবচেয়ে বেশি স্কিন ক্যান্সার রেট। এখানে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে নেওয়া, এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ নুন ক্লিয়ার স্কাই ইউভি ইন্ডেক্স, যে তার মানে হচ্ছে অ্যানুয়ালি ইউভি ইন্ডেক্সটা কতটুকু হয় অস্ট্রেলিয়াতে সেটা দেখাচ্ছে। পাশে একটা চার্ট দেখতে পাচ্ছেন যেখানে 1 to 14 একটা রেঞ্জ দেওয়া আছে, লেখা আছে ইউভি ইন্ডেক্স, এবং যারা অস্ট্রেলিয়া থাকে তো এই যে ইউভি ইন্ডেক্সের ব্যাপারটা, এটা 1 থেকে 14 পর্যন্ত, এবং লো লেভেল থেকে এক্সট্রিমটা কোনটা ধরছি 11 থেকে 14। ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার ম্যাপের মধ্যে এই যে অ্যাভারেজ নুন টাইম যেটা দেখানো হচ্ছে যে পিক সামার সিজনে, সেটা লো বলতে আসলে কোনো জায়গায় কিন্তু কভারেজ নেই, সবগুলো কিন্তু মডারেট থেকে এক্সট্রিম পর্যন্ত, যার কারণে এখানে স্কিন ক্যান্সার হওয়ার রেটটা খুব বেশি। এরপর আসি স্কিন ক্যান্সার কোন রকম হয়। স্কিন ক্যান্সার ডায়াগনোসিসে প্রাথমিকভাবে বুঝতে আমরা ABCDE মেথড, এই মেথডটা আমরা ফলো করি। আমি ছোট্টভাবে বুঝিয়ে দিচ্ছি, তবু আপনারা যদি চান ডিটেলসে আপনারা জিপিটি ইউজ করতে পারেন অথবা গুগল করতে পারেন যে এটার ফুল ফর্মটা কি। এ ফর অ্যাসিমেট্রি। আমরা যে নর্মাল যে তিল হয় সেই তেলগুলো কিন্তু সার্কুলার হয় অথবা লাইক একটা সিমেট্রি মেনটেন করে, যে দুই দিকেই সমান। কিন্তু অ্যাসিমেট্রিক্যাল যেগুলো, এগুলো কিন্তু স্কিন ক্যান্সারের ব্যাপারটা সেটা হচ্ছে তারা সিমেট্রিক্যাল থাকে না, তারা অ্যাব্রো থ্যাব্রোর মতো হয়। যে বর্ডার লাইনটা, বর্ডারটাও কিন্তু খুব অ্যাব্রো থ্যাব্রো হবে। কালারটা নর্মাল তিলের মতো, যে লাল তিল যেগুলো দেখি এগুলোর মতো হয় না, খুব মানে ডিফারেন্ট একটা টেক্সচার থাকে এগুলোর মধ্যে।
ডায়ামিটারের জন্য সেম, ডায়ামিটার হচ্ছে নর্মাল তীরের মতন, সেটা কিন্তু বিশাল একটা আকৃতি নিয়ে ফেলে আস্তে আস্তে, এবং যার পরে যেটা যেটা আসছে সেটা হচ্ছে ইভলিউশন, সেটা এক জায়গায় থাকে না, আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। সো এভাবে আমরা কারো কি স্কিন ক্যান্সার হয়েছে নাকি হয়নি সেটা আমরা ডিটেক্ট করতে পারি একদম সিম্পল ভাবে। সো কারো থেকে যদি এরকম কিছু সন্দেহ হয়ে থাকে, আপনারা ABCDE মেথডে একটু টেস্ট করবেন, এবং গড ফরবিড যদি কারো হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনারা ডক্টরের কাছে দেখান। স্বাভাবিকভাবেই আমরা যখনই রোদে যাচ্ছি আমাদের সবসময় একটা ভয় থাকে যে রোদে পুড়ে যাওয়া, এবং অবশ্যই যে স্কিন ক্যান্সারের ব্যাপারটা এটা সবসময় মাথায় থাকে, এবং যার কারণে অ্যাজ ইউজুয়াল আমরা সানস্ক্রিন ব্যবহার করছি, যেটা করা উচিত। কিন্তু আমরা যে সানস্ক্রিনটা ইউজ করছি তার মধ্যে যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলো কি আসলে কতটুকু সেফ সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি? অবশ্যই এখন ধরেন যে USA, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় অলমোস্ট সিমিলার টাইপেরই কিছু কেমিক্যাল ইউজ করা হচ্ছে, তাহলে সেফ না হলে ওরা বলতো স্বাভাবিকভাবে। ইন রিসেন্ট টাইমস এই সানস্ক্রিন কেমিক্যালগুলো নিয়ে কিন্তু কিছু কন্ট্রোভার্সি, কিছু নতুন পাবলিকেশন, কিছু কথা অথবা কিছু লেখালেখি রিসেন্টলি হচ্ছে, এবং যার কারণে আমার এই ভিডিওটা সানস্ক্রিন নিয়ে। আপনারা যখন সানস্ক্রিন কিনবেন অথবা এখনই ট্রাই করতে পারেন যে আপনার বাসায় যে সানস্ক্রিনটা আছে সেটা একটাবার আপনি হাতে নিয়ে একটু দেখেন, পিছনে দেখেন যে এরকম কোনো কেমিক্যাল আপনার হাতে আছে কিনা। তার মধ্যে কয়েকটা বলে রাখছি: 4-MDC, হোমোসালেট, অক্টোক্রাইলিন, এরকম কিছু আছে কিনা। অন্য একটা প্রবলেম আছে, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যে সানস্ক্রিনটা আছে তার মধ্যে কিন্তু শুধু একটা কেমিক্যাল নেই, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে কিন্তু বেশ কয়েকটা কেমিক্যাল ওখানে আছে। আপনারা একটু খেয়াল করবেন যে UVB থেকে UVA পর্যন্ত যে ন্যানোমিটার অথবা ওয়েভলেন্থগুলো আপনাকে দেওয়া আছে, এখান থেকে আপনারা যেগুলো বেসাল সেল কার্সিনোমা এবং মেলানোমা ক্রিয়েট করে, তাদের মধ্যে যে কয়েকটা আপনাদেরকে নাম বললাম ম্যাক্সিমামগুলোই কিন্তু UVB-কে ব্লক করে। রোদে পুরো যে কালো হয়ে যায় অথবা লাল হয়ে যায় এটা UVB-র কারণে হয়। তাহলে এই যে কেমিক্যালগুলো আছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু ব্লক করছে UVB-কে। এখন UVB-কে ব্লক করার কারণে যেটা দেখা যাচ্ছে যে ত্বকটা লাল হচ্ছে না অথবা কালো হয়ে যাচ্ছে না। তো আমরা ভাবছি কি যে বেশ, তো আমাদের তেমন একটা কোনো ক্ষতি হয়নি, আমরা কোনো সানবার্ন হচ্ছে না, বাট সানবার্নটা কিন্তু হচ্ছে ইন্টারনালি, UVA রেঞ্জ কিন্তু আনব্লক থেকে যাচ্ছে, যার কারণে কোম্পানির যেটা করে অনেকগুলো কেমিক্যাল একসাথে মিক্স করে SPF ফ্যাক্টরটা বাড়াতে তারা চেষ্টা করে, হুইচ ইজ সান প্রোটেকশন ফ্যাক্টর। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে মোস্ট অফ দ্য কেমিক্যালগুলো কিন্তু UVB-টা ব্লক করছে, UVA-টা কিন্তু এখনো ব্লকের বাইরে, যার কারণে অ্যাভোবেনজন আরও একটা কেমিক্যাল, এটাও কিন্তু অ্যাড করতে হয় সো দ্যাট একটা ফুল রেঞ্জ পাওয়া যায় যে UVB এবং UVA দুটাকে ব্লক করার কিছুটা এফোর্ট তারা দিতে পারে। ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়া অনুযায়ী প্রত্যেক 2 ঘন্টা পর পর অ্যারাউন্ড 35 ml মানে অলমোস্ট এক টেবিল চামচ সানস্ক্রিন মাখতে বলা হয়, কারণ অস্ট্রেলিয়ার এক্সপোজারটা অনেক বেশি, অ্যাট দ্য সেম টাইম সামার টাইমে ডে লেন্থটা অনেক বেশি হয়, যার কারণে প্রত্যেক 2 ঘন্টা করে যদি আমি মাখতে থাকি তাহলে অলমোস্ট অ্যারাউন্ড 140 to 150 ml এর মতো ডেলি মাখা হচ্ছে। তার মানে কি আমরা অন্যান্য দেশের জায়গা থেকে, অস্ট্রেলিয়ার মধ্যে অন্যান্য দেশের জায়গা থেকে কিন্তু বেশি মাখা হচ্ছে এই সানস্ক্রিনটা, এবং এটা কিন্তু আমাদের এক্সপোজার যেটাকে বলা হয় এক্সপোজারটা বাড়িয়ে দিচ্ছে। মানে এই কেমিক্যালগুলো আসলে কেমিক্যাল রিয়াকশনের উপর দেবে, যখন রোদের কিরণটা আমাদের স্কিনের উপর পড়ছে তখন এই কেমিক্যালগুলো যেগুলো উপরে আমরা দিয়ে রাখছি এগুলো কিন্তু ভিতরে একটা ইন্টারনাল রিয়াকশন হয়, এই রিয়াকশনগুলোর কারণে একটা হিট রিলিজ হয়, সেই হিটটা যখন রিলিজ হয় কোম্পানিগুলো বেসিক্যালি ভাঙতে থাকে। ট্রোলামিন স্যালিসাইলেট নামে অথবা অক্টাইল স্যালিসাইলেট নামে কেমিক্যাল ইউজ করা হয়, যাদেরও কিছু SPF ফ্যাক্টর আছে, কিন্তু এই কেমিক্যালগুলো যে লাল হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু এরা কমিয়ে ফেলে, সো যার কারণে আমরা মাস্কিং এফেক্টটা এখানেও কিন্তু বলছি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এগুলো অ্যাপ্লাই করছি এগুলো কি আসলে আমাদের গায়ের উপর থাকছে না কি হচ্ছে? কিছু কিছু কেমিক্যাল আছে, ফর এক্সাম্পল হোমোসালেট, অক্সিবেনজোন, অক্টোক্রাইলিন, 4-MDC বা ত্বকের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এবং এগুলো অ্যাবজর্ব হয়ে শুধু রক্তে না ইউরিনে এমনকি মায়ের বুকের দুধও পাওয়া যায়। এখন ছোট্ট কিছু এক্সাম্পল দিই যে এই কেমিক্যালগুলো কি করতে পারে। ফর এক্সাম্পল হোমোসালেট এবং অক্সিবেনজোন, এগুলা অলরেডি সায়েন্টিফিক এভিডেন্স আছে যে এরা টেস্টোস্টেরন লেভেল ডাউন করতে পারে, থাইরয়েড হরমোন নিয়ে এরা ডিসরাপশন করতে পারে, অ্যাড্রিনাল ফাংশন
ডিসরাপ্ট করতে পারে। তার মানে তারা আমাদের যে হরমোনাল সিস্টেম যে ব্যাপারটা, সেই জায়গাটাকে তারা এফেক্ট করতে পারে। কেমিক্যালগুলো, বেশ কিছু কেমিক্যাল দেখা যাচ্ছে তারা নিউরন ড্যামেজ, মানে আলটিমেটলি ব্রেনের ডেভেলপমেন্ট, স্পার্ম অ্যাবনর্মালিটিস, কিছু ক্ষেত্রে আমাদের যে জিন এক্সপ্রেশনের যে ব্যাপারগুলো আছে এখানের মধ্যে কিছু এফেক্ট করতে পারছে, যার কারণে রিপ্রোডাক্টিভ হেলথ এবং ব্রেনেও কিন্তু এসব কেমিক্যালের এফেক্ট থাকতে পারে। এখন আমি তো কথা বললাম শুধু একটা কি দুটা কেমিক্যাল নিয়ে, বাট হোয়াট ইফ আমরা তো নর্মালি একটা অথবা দুটো কেমিক্যাল দিচ্ছি না, আমরা বেশ কয়েকটা কেমিক্যাল একসাথে দিচ্ছি। হ্যাঁ, এখন আবার বলছি কিছু কন্ট্রোভার্সি আছে যে এসব সবগুলো কেমিক্যাল একইভাবে স্কিনের ভিতরে ঢুকে না, কিছু কেমিক্যাল হয়তো ঢুকে বা অতটুকু এফেক্টিভ না। আমি কোনো কন্ট্রোভার্সি যাচ্ছি না, আমি জাস্ট একটা নর্মাল এভিডেন্স বেসড জিনিসগুলো কথা বলছি। সো যতগুলো সাইন্টিফিক এভিডেন্স আমরা পাচ্ছি তার মধ্যে দেখা যাচ্ছে, অ্যাগেন একটা ইমেজ দেখাচ্ছি আমি, এন্ডোক্রাইন ডিসরাপশন করতে পারে এরকম বেশ কয়েকটা কেমিক্যাল আছে, তার মধ্যে 4-MBC, হোমোস্যালেট, অক্সিবেনজন, অক্ট্রোকালিন, অ্যাভোবেনজন। এগুলার ইনভিট্রো টেস্টে অথবা ইনভিভো টেস্টে, অ্যানিমাল মডেল টেস্টে এদেরকে দেখা গিয়েছে যে এন্ডোক্রাইন ডিসরাপশন অথবা হরমোনাল যে ব্যাপারগুলো আছে এগুলোকে ডিসরাপ্ট করতে এরা কিছু পরিমাণ এফেক্ট ফেলতে পারে। কার্সিনোজেনিকের ভিতরে আমরা বলছি অক্সিবেনজন এবং অক্ট্রোকালিন। এবং অক্ট্রোকালিন নিয়ে একটু বলা দরকার, অক্ট্রোকালিন যেটা করে এটা কিন্তু বেশিক্ষণ হিটে থাকতে পারে না। দেয়ারফোর যখনই আমরা বেশিক্ষণ রোদে থাকছি এবং অক্ট্রোকালিন যদি এই কেমিক্যাল কম্পোজিশনগুলো থাকে, অক্ট্রোকালিনটা ভেঙে বেনজোফেনন নামে একটা কেমিক্যাল তৈরি করে। এই বেনজোফেননটা কিন্তু আলটিমেটলি ক্যান্সার কজিং একটা এলিমেন্ট, যার কারণে বেনজোফেনন নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমি বলছি না যে এগুলো হবে অথবা এগুলো হতে পারে, এটা আমি জাস্ট আপনাকে একটা স্কেমেটিক ডায়াগ্রাম দিচ্ছি। সবগুলো যদি আমরা একসাথে যদি কাজ করে তাহলে কি কি হতে পারে, কি কারণে। কারণ স্পেশালি ইন অস্ট্রেলিয়ার কেসে সেটা হচ্ছে বারবার রিপিটেশন, অনেকবার আমাদের থেকে দিতে হচ্ছে সানস্ক্রিনটা। সো আমরা যখন বারবার দিচ্ছি, ডেইলি 4 বার করে প্রত্যেক 2 ঘন্টা পর পর অনেকগুলো অ্যামাউন্ট, কিছু না কিছু তো যাচ্ছে বডির ভিতরে এবং এটা কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে। অ্যাকুমুলেশন হতে হতে একসময় উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। নোবডি এভার ট্রাইড যে 40 বছর তো 20 বছর একটা এক্সপেরিমেন্ট, হিউম্যান ট্রায়াল করেছে যেখানের মধ্যে এগুলো এফেক্ট দেখা যাচ্ছে। ইউএস এর FDA এখনো পর্যন্ত মোস্ট অফ দ্য কেমিক্যালস ইউজড ইন দ্য সানস্ক্রিন এদেরই কিন্তু এখনো গ্রেস, হুইচ মিনস জেনারেলি রেকগনাইজড সেফ, এই ক্যাটাগরিতে তারা এখনো ফেলতে পারেনি। মোস্ট অফ দ্য কেসে তাদের নামের পাশে লেখা আছে মোর ডেটা নিডেড। কেন বলছে? কারণ তারা দেখতে পাচ্ছে কিছু রিসার্চের গ্যাপ দেখতে পাচ্ছে, যার কারণে তাদেরকে, হ্যাঁ এটা মার্কেটে ডেফিনেটলি আছে, মার্কেটে তারা চলছে, বাট তাদেরকে এখন গ্রেস রেকগনিশনটা দিতে পারছে না। 4-MBC এটা USA, UK, ইউরোপ, জাপান এসব জায়গায় কিন্তু ব্যান্ড, বিকজ এটার কিন্তু ক্ষতিকারক এফেক্ট অলরেডি স্ট্যাবলিশড। রিসেন্টলি 2025 এবং 2026-এর মধ্যে বলা হয়েছে যেসব প্রোডাক্টের মধ্যে 4-MBC পাওয়া যাবে সেগুলো কমপ্লিটলি যাতে বন্ধ করে দেওয়া হয় ইউতে, মানে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং এগুলো যাতে মার্কেট থেকে তুলে ফেলা হয়। অক্সিবেনজোন অনেক জায়গায় অলমোস্ট নাই করে ফেলা হচ্ছে। হোমোসেলেট নিয়ে বেশ তোলপাড় হয়েছে লাস্ট কয়েকদিনে এবং এটা নিয়েও বেশ কথাবার্তা হচ্ছে। এটা কিন্তু আসলে শুধু হিউম্যান প্রবলেম তা না। যখন এগুলো গায়ে মাখছি, গায়ে মাখার পর আমরা যে ডেফিনেটলি সমুদ্র স্নান করতে যাচ্ছি অথবা এমনকি সুইমিং পুলও নামছি, তো যেটা দেখা যায় ডেফিনেটলি এগুলো ওয়াশ হচ্ছে, ওয়াশ হয়ে কোথায় যাচ্ছে? সাগরে যাচ্ছে অথবা নদীতে যাচ্ছে। এই যে পানিতে যাচ্ছে, তো গ্রিন অ্যালগি, কোরাল আছে, মাসেলস যেগুলোকে বলা হয়, একটা বেশ শামুক প্রজাতির এক জিনিস, কিছু মাছে ডলফিন কিন্তু অ্যাকুমুলেট করতে দেখা গিয়েছে। তার মানে এই যে কেমিক্যালগুলো এগুলো কিন্তু অলরেডি এভিডেন্ট যে এরা কোরাল রিফ অথবা প্রবাল যাকে আমরা বলা হয় এগুলো কিন্তু মেরে ফেলছে বা ক্ষতি করছে। এখন কোয়েশ্চেন একটাই, যেই জিনিসগুলো মেরিন লাইফকে এফেক্ট করতে পারে, ফর এক্সাম্পল কোরাল ব্লিচিং যেটাকে বলছে, এটা মানুষকে এফেক্ট করতে পারে না। Again, it totally depends on you, what you think. I'm just giving you information. একটা রিসার্চে দেখা গিয়েছে অলমোস্ট 6000 টন সানস্ক্রিন প্রত্যেকটা বছর ইউএস এর মধ্যে ওয়াশ অফ হয় রিফের। তাহলে বুঝতে পারছেন কত অ্যামাউন্টে সানস্ক্রিন আসলে পানিতে ভেসে যাচ্ছে, যার কারণে দেখা গিয়েছে বেশ কয়েকটা জায়গায় রিফদেরকে বাঁচানোর জন্য অথবা মেরিন লাইফ বাঁচানোর জন্য বেশ কিছু কেমিক্যাল ব্যান করেছে। ফর এক্সাম্পল থাইল্যান্ডে সানস্ক্রিন ব্যান নিয়ে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে কিছু কিছু কেমিক্যাল যদি কোনো সানস্ক্রিনে থাকে তাদেরকে অলমোস্ট 3000 বাথ পে করতে হবে। অন দ্য আদার হ্যান্ড হাওয়াইয়ের নাম সবাই শুনেছেন, হাওয়াই কিন্তু বেশ কিছু কেমিক্যাল ইনভলভড যে সানস্ক্রিনগুলো আছে, ফর এক্সাম্পল অক্সিবেনজন, 4-MBC, হোমোসেলেট, বেনজোফেনন, এরকম টাইপের কেমিক্যাল যে সানস্ক্রিনগুলোতে আছে সেই সানস্ক্রিনগুলো কিন্তু ব্যান্ড এখানে ইউজ করে না। আচ্ছা, এতক্ষণ তো আপনাদেরকে শুধু প্রবলেমের কথাই বললাম, তাহলে সলিউশনটা কি? আমি এতটুকু বিশ্বাস করি যে যতটুকু কেমিক্যাল গায়ে কম দেওয়া যায় ততটুকু আসলে ভালো। অ্যাজ এ প্রাইমারি সেফটি ফ্যাক্টর
কয়েকটা জিনিস ইউজ করা যায়। সেটা হচ্ছে আমাদের মোবাইলে আমরা সবসময় দেখতে পারি যে ইউভি ইন্ডেক্সটা আসলে কত। ইউভি ইন্ডেক্সটা ইউজুয়ালি বাড়ে সকাল 10টা থেকে দুপুর 4টা অথবা 2টা, এরকম একটা রেঞ্জ আছে, প্রতিদিনে একরকমভাবে হয়। তো যখন হাই রেঞ্জের আমরা ইউভি দেখবো, ঠিক ওই টাইমটা যতটুকু পারা যায় একদম বেশিক্ষণ যাতে রোদে থাকতে না হয়, যতটুকু পারা যায় আমরা একটু ছায়ার নিচে যেন থাকি। যদি তা সম্ভব না হয় আমরা যাতে একটা ছাতা ইউজ করি, ছাতার নিচে যেন থাকি। তারপর বড় একটা হ্যাট, সানগ্লাস, ফুল স্লিভ টি শার্ট অথবা জামা কাপড় অথবা ফুল স্লিভ শার্ট, ফুল স্লিভ প্যান্ট, এই ইউভি এগুলো ভেদ করে যেতে পারে না। সো আমরা যখন এই ফুল প্যান্ট অথবা ফুল শার্ট যখন পরছি খুব রোদের মধ্যে, হ্যাঁ জানি গরম লাগে, বাট স্কিনটাকে তো বাঁচাতে হবে, এগুলো যদি পরি আমরা ফিজিক্যালি আমরা সানরেটাকে ওখানে ঢুকতে দিচ্ছি না। আর যেসব জায়গায় আমরা কভার করতে পারছি না, তখন আই উইল সাজেস্ট সেটা হচ্ছে নন ন্যানো জিঙ্ক অক্সাইড অথবা টাইটানিয়াম অক্সাইড সানস্ক্রিন। ইউএসএ এফডিএ কর্তৃক অনুমোদিত এই দুটা কেমিক্যালকেই আসলে গ্রেস উপাধিটা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে গ্রেস মানে জেনারেলি রেকগনাইজ, সেফ অ্যান্ড এফেক্টিভ। সো এফডিএ এর মতো অর্গানাইজেশন যখন কোনোটাকে সেফ অ্যান্ড এফেক্টিভ বলা হচ্ছে, তার মানে ডেফিনেটলি সায়েন্স ব্যাক এবং যথেষ্ট পরিমাণ সায়েন্টিফিক রিসার্চ করা হয়েছে। অন্য পেট্রোকেমিক্যালগুলো কিন্তু এই রেকগনিশনটা তেমন একটা পায়নি। সো জিঙ্ক অক্সাইড, দ্যাট মিনস আবার বলছি নন ন্যানো জিঙ্ক অক্সাইড আর হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, এই দুটা কেমিক্যাল কিন্তু অথবা মিনারেল, এরা কিন্তু ব্রড রেঞ্জ এফেক্টিভ। এরকম এরা শুধু ইউভি বি অথবা ইউভি এ ব্লক করে না, এদের কিন্তু রেঞ্জটা অনেক বেশি, কারণ এরা ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার মানে কি, একটা ওয়ালের মতো দাঁড়িয়ে থাকে ইউভি রে এবং স্কিনের মধ্যেখানে। কিভাবে, সেটা হচ্ছে নন ন্যানো হওয়ার কারণে এরা কিন্তু এতটাই বড় যে স্কিনের ভিতরে ঢুকতে পারে না, যার কারণে এটা আপনি যখন জামা কাপড় যেভাবে পরে থাকেন ঠিক সেভাবে এটা যদি যখন লাগাচ্ছেন তখন এই সান রেটা রিফ্লেক্ট করে বেসিক্যালি চলে যায়। সো এখানে কোনো রিয়াকশন হচ্ছে না, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, না কোনো হিট প্রডিউস হচ্ছে, না কোনো মাস্কিং এফেক্ট হচ্ছে। এখানে যা হচ্ছে এটা একটা ফিজিক্যাল রিফ্লেকশন করে অলমোস্ট আয়নার মতো, কিছুটা আয়নার মতো বলতে পারেন, যে রিফ্লেক্ট করে চলে যাচ্ছে। এবং যেহেতু এটা কোনোভাবে ভিতরে ঢুকতে পারছে না, এটা কোনো হরমোনের সাথে খেলাফেলা করছে না, প্লাস যে ব্যাপারটা এটা কিন্তু রিফ সেফ, দ্যাট মিনস কোরাল অথবা মেরিন লাইফদেরকে তেমন একটা এফেক্ট করতে এটার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এখন একটু আসি আমি বাংলাদেশের কথায়। বাংলাদেশে কিন্তু গ্রীষ্মকালে বেশ গরম পড়ে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন বেশ কনসার্ন হয়ে যাচ্ছে রোদে পোড়া নিয়ে অথবা স্কিন ক্যান্সার অথবা হেলথ ওয়াইজ অনেক কনসার্ন হচ্ছে। এবং বাংলাদেশের ইউভি ইন্ডেক্স কিন্তু অলমোস্ট 11-12 দিকে যায়। অন্যান্য দেশে যেভাবে রেগুলেশন হয়, বাংলাদেশে কিন্তু সেরকম রেগুলেশন হয় না, অথবা ইন্ডিয়ার অথবা আমাদের যে অঞ্চলগুলোতে এগুলো কিন্তু তেমন রেগুলেশন হয় না। সো কোন ব্র্যান্ডের কোন কেমিক্যাল আমরা আসলে গায়ে মাখছি এটা আমরা ঠিক করে দিচ্ছি না, কিন্তু তবু কি দিচ্ছি একটু ভেবে দেখা দরকার। আমি সাজেস্ট করবো অ্যাজ এ টক্সিকোলজিস্ট হিসেবে যে যতটুকু পারা যায় ন্যাচারাল থাকা, যতটুকু পারা যায় কেমিক্যাল অ্যাভয়েড করা। বাট অ্যাগেন যখনই কেমিক্যাল অ্যাভয়েড করতে যাচ্ছে তখন বেটার হয় যে মিনারেলগুলো আমরা যেন ইউজ করি, যে নন ন্যানো জিঙ্ক অক্সাইড অথবা টাইটানিয়াম অক্সাইড। লাস্টলি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, একটা সময় যখন সিগারেট স্মোকিং করা হতো তখন দেখা গেল যে সিগারেট স্মোকিং কজেস ক্যান্সার। তখন 1952 দিকে ক্যান্ট নামে একটা সিগারেট কোম্পানি তারা করলো কি, তারা একটা মার্কেটিং পলিসি চালু করলো যে আমরা এখন ফিল্টারে অ্যাসবেস্টস ইউজ করি এবং অ্যাসবেস্টস ইউজ করার কারণে আর কোনো ক্যান্সার হয় না। লাস্ট 10 বছরে দেখা যাচ্ছে যে অ্যাসবেস্টস অলমোস্ট সব জায়গায় ব্যান্ড। অস্ট্রেলিয়ায় এমন একটা গ্রামও আছে যেখানে অ্যাসবেস্টস এত বেশি হওয়ার কারণে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট উল্টা রেসিডেন্টদেরকে টাকা দিয়ে ওই গ্রামটা পর্যন্ত ভ্যাকেন্ট করে দিয়েছে, ওই গ্রামটা ম্যাপ থেকে মুছে ফেলা হয়েছে আছে, কারণ অ্যাসবেস্টস ক্যান্সার ছড়ায়। এটা কখন জানলো? সেই 1952 পরে, অলমোস্ট আজকে ধরুন 10-20 বছর আগে থেকে এরকম কিছু একটা হবে যে জানলো যে তারা কতদিন লাগলো যে অ্যাসবেস্টস যে ক্যান্সার ট্রিট করে এটা জানার জন্য। আজকে যে আমরা কেমিক্যালগুলো ইউজ করছি, যেগুলো নিয়ে এতজন সায়েন্টিস্ট কথা বলছে, এতজন সায়েন্টিস্ট এভিডেন্স বের করতে চাচ্ছে, তারা আজকে হয়তো ঠিক আছে ফোনস আমরা যদি ওভার যদি করে ফেলি তাহলে বলা যায় না কোনো এক সময় যে এটাও অ্যাসবেস্টসের মতো কাহিনী হতে পারে। অস্ট্রেলিয়ার মধ্যে এখান থেকে যদি নন ন্যানো জিঙ্ক অক্সাইড এরকম কিছু কিনতে চান, সেটা হয়তো আপনার ইকোজিঙ্ক, ব্যাগানিক স্কিন, সানজাইপার
এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে যারা পিওরলি জিঙ্ক ইউজ করে, ফর এক্সাম্পল 25% জিঙ্ক, টোটালি আর কোনো কেমিক্যাল নেই, আর যা কিছু সবগুলো ন্যাচারাল। সো ওই টাইপের কিছু জিনিসগুলো ইউজ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। একজন টক্সিকোলজিস্ট হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে জানানো, আপনারা যখন এখন থেকে সানস্ক্রিন কিনবেন, সানস্ক্রিনের পিছনে লেভেলটা পড়ুন, নিজেকে সুরক্ষিত রাখুন। আমি ডক্টর অভিনন্দন চৌধুরী আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে বিজ্ঞানের অন্য কোনো সত্য উদ্ঘাটন।